তোমরা সবাই জানো আমাদের 1 নম্বর আসনে যিনি প্রার্থী তিনি হচ্ছেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মচারী সুরার সদস্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুরার সদস্য, ঢাকা বারে এক সময়ের আওয়ামী আমলের নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কুলকাদের কৃতি সন্তান অ্যাডভোকেট ইয়াসার কামাল। আর আমাদের প্রেমী দুইয়া যিনি যাকে জামাতের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে তোমরা সবাই জানো, তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, ফেনী গণমানুষের নেতা ভূঁইয়া। আর ফেনী তিনে আমাদের যাকে জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থীতা দেওয়া হয়েছে তাকেও তোমরা ভালো করেছিলাম। তোমাদের এই শহীদ কাফেলা এক সময় কেন্দ্রীয় সভাপতি, সাবেক সভাপতি, ঢাকা মহানগরী স্তরের সম্মানিত সহকারী সেক্রেটারি দাগুনিয়া কৃতি সন্তান, যেমন আমরা একটা পক্ষদের মানি, এটা তোমরা নিশ্চয় জানো। এখন আগামী নির্বাচনটা কেমন হবে? আগামী নির্বাচন বাংলাদেশে ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে 12টি নির্বাচন হয়েছে, এটা 13তম নির্বাচন, 13তম নির্বাচন। যে 12টি নির্বাচন হয়েছে একটা আরেকটা যোগ হয়ে 13 নম্বর নির্বাচন হবে। আগামী নির্বাচন হবে না। আগামী নির্বাচন হচ্ছে বাংলাদেশের একটি সিদ্ধান্ত গ্রহণকারী একটি নির্বাচন হবে। যেমনি ভাবে 70-এর নির্বাচনটা যেমনি ভাবে তখনকার যুগে সেই সময়ে একটি সিদ্ধান্ত গ্রহণকারী নির্বাচন ছিল, গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল, অনেকটা 70-এর নির্বাচনের মতোই আগামী আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে দুটো জিনিস প্রমাণ হবে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এটা কি আজীবন ভারতীয় আধিপত্যবাদের সেবাদাস হিসাবে থাকবে, নাকি নিজেদের স্বকীয়তা বজায় রেখে স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে মাথা উঁচু করে দাঁড়াবে, এই নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হবে। আর একটা হচ্ছে এই দেশে ইসলাম এবং ইসলামী আন্দোলন ভবিষ্যৎ কি হবে। আমরা যারা স্বপ্ন দেখি, এখানে যারা বসে আছে, আমরা শপথ নিয়েছি আল্লাহর জন্য তার এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা শপথ নিয়েছি। এর মাধ্যমে আমরা মনে করি আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করে আমাদের লক্ষ্য। এই আগামী দিনে ইসলাম এবং ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ কি হবে সেটাও আগামী নির্বাচনে নির্ধারণ হয়ে যাবে। সুতরাং এটা সিদ্ধান্ত গ্রহণকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হবে। এই নির্বাচনে ইতিমধ্যে জামাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্র পর্যায়ে যাবতীয় প্রস্তুতি আমরা শুরু করেছি। আমাদের জেলা কমিটি, উপজেলা কমিটি, তারপরে ইউনিয়ন কমিটি, বোর্ড কেন্দ্র কমিটি অনেক আগে হয়েছে, সেখানে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। যেখানে যেখানে কম সেখানে আমরা শুরু করছি। আমরা আশা করি ইতিমধ্যে আমরা সকল বোর্ড কেন্দ্রকে আমরা সার্বিকভাবে সচল করে বোর্ড কেন্দ্র ভিত্তিক নির্বাচনের কার্যক্রম আমরা সার্বিকভাবে শুরু করতে পারব। আমরা সবখানে বলে আসছি যে আমাদের এখন কাজ হচ্ছে বোর্ড কেন্দ্র এবং ভোটার। আমাদের একটাই স্লোগান, বোর্ড কেন্দ্র ভোটার। কিন্তু তোমরা বলতে পারো আমাদেরকে জামাতের সঙ্গে এসব কাহিনী শুনে দাও কি, আমরা তো আমাদের কার্যক্রম নিয়ে ব্যস্ত আছি। এটা হয়তো তোমরা কেউ মনে করতে পারো, তবে এটা সঠিক হবে না। তোমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা যারা ইসলামী আন্দোলন করি এক এবং অভিন্ন। শুধু পরিবেশগত এবং গঠনতান্ত্রিক কারণে আমরা ভিন্নভাবে আমাদের কাজগুলো পরিচালনা করি। দৃষ্টিভঙ্গি একই, উদ্দেশ্য এবং লক্ষ্য একই, কি দুই রকম আছে না? তাহলে আমাদেরকে কেন্দ্রীয় সংগঠন তোমাদেরকে একটা নির্দেশনা দিবে, এখন থেকে তোমাদেরকে প্রায়োরিটি ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করা। সেই নির্দেশনা আসার আগ পর্যন্ত তোমাদের আমরা চাই তোমরা স্ব জায়গায় যে যেখানে ভোটার, এখানে যারা আছো সবাই ফেরির দায়িত্বশীল। এই হিসাবে ফেরির প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। যিনি যেখানে দায়িত্ব পালন করেন, যদি বাড়ি ওখানে থাকে ওখানকার ভোটার, সেখানে ওনার দায়িত্ব আছে। ভোটার না এখানে বাড়ি না হলেও যেহেতু ফেরিতে দায়িত্ব পালন করেন, এই হিসাবে এখানকার নির্বাচনে দায়িত্ব পালনের মানসিকতা
আমাদের থাকতে হবে। এজন্য নির্বাচন আনুষ্ঠানিক ছাত্র শিবিরের পক্ষ থেকে ঘোষণা আসার আগ পর্যন্ত, ঘোষণা আসার পরে তোমাদের এটা সার্বিক দায়িত্ব হয়ে যাবে, ফরজিয়াতের মধ্যে চলে আসবে যে এখন সংগঠনের নির্দেশ এটাই করতে হবে নাকি। আর ঘোষণা আসার আগ পর্যন্ত নবলিয়াত হবে না, এটা মাঝখান দিয়ে একটা কিছু হবে ওয়াজিবের কাছাকাছি, কেমন? এজন্য আমরা চাই যে যেখানে দায়িত্ব পালন করো সেখানে সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের উপজেলা সংগঠন, ইউনিয়ন শহর সংগঠন, পৌরসভা সংগঠন, ইউনিয়ন সংগঠন এবং সর্বোপরি সর্বশেষ নির্বাচন কমিটি মানে কেন্দ্র কমিটি, এখানে আমাদেরকে সার্বিকভাবে যুক্ত হতে হবে। ওনাদেরকে যুক্ত হয়ে তাদেরকে পরামর্শ দেওয়া, সহযোগিতা করা। তোমরা এখানে যারা বসে আছো তোমরা মূল দায়িত্বশীল, তোমাদের অধীনস্থ তোমরা যাদেরকে পরিচালনা করো, সাথী এবং আমাদের কর্মী সমর্থক ভাইরা আছেন, তাদেরকে পর্যায়ক্রমে এদিকে নির্বাচনের দিকে কাজে লাগাতে হবে যতটুকু সম্ভব। সংগঠনের তোমাদের আভ্যন্তরীণ সংগঠনের দায়িত্ব পালন করে আমাদেরকে বলা হয়েছে এখন 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে নির্বাচন। তোমাদের এখন সেই নির্দেশ আসে নাই, কিন্তু মানসিকভাবে তোমাদের রেডি হওয়া দরকার। তোমরা হচ্ছে ইসলামী আন্দোলনের এই নির্বাচনের সবচেয়ে অগ্রবর্তী দল হচ্ছে ছাত্ররা, এবং এই ছাত্রদের নেতৃত্ব দানকারী দল হচ্ছে তোমরা এখানে যারা বসে আছো ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল সদস্যরা। তোমাদেরকে আগামী দিনের ফেনীর 3টে আসনের নির্বাচনে দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হবে। এইভাবে মানসিকতা তৈরি করে তোমাদের অধীনস্থ সাথী কর্মী সমর্থকদেরকে এখন থেকে মোটিভেশন এবং যাকে যেখানে দেওয়া দরকার থাকা দরকার একবারে কেন্দ্র কমিটি থেকে জেলা পর্যন্ত তাকে সেখানে সেট করে আমরা কার্যক্রম শুরু করতে চাই। আশা করি তোমরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবা। ঠিক আছে, তোমরা রাজি আছো তো? আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আবু ইউসুফ স্যারকে বিষয় দিয়ে আমাদের সাথে মতবিনিময় করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে এসে যুক্ত হয়েছেন আজকের সদস্য শিক্ষা শিবিরের বিশেষ অতিথি, বিশেষ আলোচক, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শিশুরা অন্যতম সদস্য, ফিলিদারা শাখা সাবেক সংগঠনের সদস্য, সংসদ সদস্য পরবর্তী অধ্যাপক লিয়াকত আলী মির্জা। আজকের শিক্ষা শিবিরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সারা নির্ধারিত বিষয় যতটুকু ইসলামী আন্দোলন, এই বিষয়ে মধ্যে আলোচনা নিয়ে আসবেন অধ্যাপক লিয়াকত আলী মির্জা। এই পর্যায়ে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা রাখবেন অধ্যাপক লিয়াকত আলী মির্জা। Alhamdulillah Rabbil Alamin.
والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين والذين اتبعوهم بإحسان إلى يوم الدين. আমাদের ইসলামী ছাত্র শিবির এই শহর এই জেলা শাখার সদস্যদের আয়োজিত দুদিনব্যাপী শিক্ষা শিবিরের সভাপতি পরিচালক এবং স্নেহের সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে এটা তো লম্বা বিষয়, বছরের পর বছর যুগে যুগে ইসলামী আন্দোলন তো বলতে হবে বছর পর বছর। এখন সময় হলে সর্বসামনে আলাপ নাই মারা যাবে। আচ্ছা, ইসলামী আন্দোলন এটা প্রথম বুঝতে হবে, এটা কোরআনের পরিবারের হচ্ছে জেহাদ হিসাবে। ইসলামী আন্দোলন মানে জেহাদ হিসাবে। তো জেহাদ হিসাবে এটার কাজটা যুগে যুগে বিভিন্ন পদ্ধতিতে হচ্ছে, সব যুগে এক পদ্ধতিতে হয় নাই। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে আমরা বুঝবো, যদি নবীর ধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসে শেষ হয়েছে। ইসলামী আন্দোলন নবীদের একটা ধারা ছিল, আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা ধারা, এটা নবুয়তের ধারা ছিল। নবীরাই এই দায়িত্ব পালন করেছেন, তাদের সাথে তার সঙ্গে সাথে আসে দায়িত্ব পালন করছে। 1,24,000 মতান্তরে 2,24,000 মতান্তরে 3,36,000 মতান্তরে 4,44,000 পর্যন্ত বলা হয়। অর্থাৎ অগণিত নবী রাসূল দুনিয়াতে আসছেন, তারা এই জাত হিসাবে এটা কাজটা করছেন। নবীদের দায়িত্বে, নবীদের নেতৃত্বে এই কাজগুলো করা হয়েছে। আমাদের এখানে আলোচনার বিষয় কিছু আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করলেন দিনের ভিত্তিতে, ওটার মেয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে চলছে 40 বছর। কয় বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর, পরবর্তী খেলাফত রাশিদা 30 বছর, মোট 40 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর খেলাফতের রাশিদা সে ধারা আর থাকেনি, এটা পরিবর্তন হয়। বিশেষ করে পরে তো একবার এটা সাফ একটা মানে স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ জনগণের সমর্থন ছাড়াই নিজেকে খলিফা বলে বলা হয়েছে, এদের বিমুখ। এই অন্যায় খেলাফত দাবি করার বিপক্ষে দাঁড়ায় এই আন্দোলনের প্রশ্ন পরবর্তী আন্দোলনের ধারা এখান থেকে শুরু। এটার প্রতিরোধ করলেন, প্রতিবাদ জানালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন যে না, এই খেলাফত মেনে নেওয়া যাবে না, যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়নি। আগে যে 4জন খলিফা, 4জন জনগণ মনোনীত খলিফা ছিল। কি কথা এটা বুঝছো? হ্যাঁ, তো তোমরা যেহেতু সদস্য, তোমাদেরকে এই বইটা ভালো করে হজম করতে হবে এবং এটা পড়ানোর জন্য হজম করতে হবে। আমাদের আন্দোলনের ধারাটা ওখান থেকে আসছে, এটা ভালো করে বুঝতে হবে। সে বইটা হচ্ছে খেলাফত ও রাজতন্ত্র। কি এটা পড়ছো? কে কে বলছো? পড়ছো কে বুঝছো? তো আমাদের এখানে সময়। আচ্ছা, এটা মূল থিমটা তোমাদের সামনে রাখতে হবে। তো যেমন এটা চূড়ান্ত ঘটনা হলো তিনি শেষ পর্যন্ত আহলে বাইতের সদস্যরা শাহাদাত গ্রহণ করলেন, স্বয়ং ওসাদ রাদিয়াল্লাহু তাআলা সহ তার প্রতিবাদ করা
কিন্তু নপাকায়নি এজিদ সরে শাসক হিসেবে অবহিত। আর এখানে প্রধানত শাহাদাত বরণ করে। এটা আমাদের দেশে অনেক ভুল ব্যাখ্যা দেওয়া হয়। আর এটা সঠিক দেশটা তুলে আনার কারণে মহানবীনগরকে দোষারোপ করা হয় যে তিনি সাহাবীর সমালোচনা করছেন। এই কথা বুঝে আসছে? অথচ তিনি কোনো সাহাবীর সমালোচনা করেন নাই। তিনি একজন নিরপেক্ষ ইতিহাস পর্যবেক্ষণকারী হিসেবে ইতিহাস তুলে আনছেন। আর ধারণা চেঞ্জ হয়েছে এখানে। এই তোমাদের সেখানে দেখি খেলাফতার মুলুকিয়ত, খেলাফতার রাজতন্ত্রের বেসিক পার্থক্য কি এটা তোমাদেরকে বুঝতে হবে। এই পার্থক্য সেখানে তুলে ধরছেন যে খেলাফত থাকলে রাজ্যের অবস্থা হয় এরকম, আর রাজতন্ত্র আসলে অবস্থা হয় এরকম। এই পার্থক্য তোমাদের ভালো করে ওই পয়েন্টগুলো এখানে পয়েন্ট আকারে বলা আছে, কোন কোন খাতে বিপর্যয় দেখা দেয়, কি পরিবর্তন হলে তোমাদেরকে ভালো করে হবে। এই বুঝতে পারলাম? এখন মানে যে একদিন এক বড় শিক্ষাবিদ একদিন আসলার একটা আলোচনা আমি আয়োজন করি, ওটার সভাপতি আমি প্রায় 1000 খানে কালেম ছিল সে আলোচনা করি অনলাইনে। তো উনি আলোচনা করতে উনি বলতেছে মানে বুঝে বোঝা যায় এজিদও ঠিক ছিল, হসানও ঠিক ছিল। তো আমি উনাকে পরে দেখলাম তো যদি সমাবেশের ভিতরে আমি এখন প্রটেস্ট করি তাহলে একটু দেখতে বিশ্রী হয়ে যাবে ব্যাপারটা। তো উনি পরে প্রোগ্রাম শেষ হয়েছে, রাত্রে আমি আবার ওনাকে ফোন দিলাম, আরে আমি কি শুনতে ভুল শুনলাম কিনা জানি না, আপনি এরকম কথা বলছেন? জি বলছি। তাহলে আজকের এই আলোচনাটা আয়োজন কেন করলাম? যদি দুজনও ঠিক থাকে তাহলে আজকে আলোচনাটা কেন আয়োজন করলাম? আর কথা বলা কথা বলছিল কি দুজন ঠিক ছিল? দুজন ঠিক ছিল। জানানো নিজের কলিজা, নিজের জান, নিজের মাথা, নিজের রক্ত দিয়ে প্রমাণ করে দিলেন যে অগণতান্ত্রিক পন্থায়, অনির্বাচিত পন্থায় কাউকে শাসক হিসেবে মেনে নেওয়া যাবে না, এটা অবৈধ। ঠিক আছে? এসব আন্দোলনের ধরা একটা ঠিক দেখো আব্বাসীদের সময় ওই যে আলোচনা যেহেতু কম সময় আমি শিখে ফোটা বেশি তোমাদেরকে আলোচনা করবো। এখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ তোমার উনি ফতোয়া দিলেন। কি ফতোয়া দিলেন? যে জবরদস্তি তালাক দিয়ে তালাক হবে না। কি বললেন? জবরদস্তি তালাক দিয়ে তালাক হবে না। এটা একটা ফতোয়া না, ঠিক না? এটা কি? এটা ফতোয়া। এখন এই ফতোয়া কি সমস্যা হবে? এখন আব্বাসীয় পরিবার মনসুর তখন ছিল, তারা বলল যে আপনাকে এই ফতোয়া প্রত্যাহার করতে হবে। এই ফতোয়া কি করতে হবে? প্রত্যাহার। আমি বলতে ফতোয়া প্রত্যাহার করবো না। এই মোবাইলের কথা না বলতে এখান থেকে একটা আওয়াজ আসতেছে, তাহলে মোবাইলের কথা না মানুষের কথা। ওগুলো এখন জরুরি বিষয়, তোমাদের কাছে ক্লাস দিচ্ছি, এগুলো তুমি বলতে পড়তো। ওগুলো যেহেতু আমি হালকা হালকা করে বলতেছি, মনে রাখাতে ছোট ছোট কথা আন্দোলনের সময়। এই ফতোয়ার মাধ্যমে যদি প্রমাণ করবে যে তোমরা যে খেলাফতের বায়াতটা নিচ্ছ জবরদস্তি মানুষের বাধ্য করে, এই খেলাফত তোমাদের বৈধ খেলাফত নয়, এটা করে করা উচিত। এই জন্য তারা বলছে যে এটা শুধু ইমাম মালিকের একটা ফতোয়া নয়, এটা একটা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ, আমাদের বিরুদ্ধে আন্দোলন ডাক দেওয়া হয়েছে। তখন মদিনার গভর্নর আবু জাফর ওনাকে দিয়ে প্রচন্ড প্রেশার শুরু করলেন যে আপনাকে ফতোয়া প্রত্যাহার করতে হবে, যেন আমি করবো না।
তখন তাকে প্রকাশ্যে রাজপথে শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়ে তাকে 80 টাকা তোমরা এখানে একটু কথা বলো। রক্তাক্ত হয়ে গেল তার পুরো শরীর। এরপরে তাকে ঘোড়ার উল্টো দিকে করে বসাইয়া পুরা মদিনায় আমরা কি করে রাখি। উনি ঘোড়া থেকে নেমে খুব কান্নাকাটি শুরু করলেন। প্রথম উনি মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত সালাত আদায় করলেন রক্তাক্ত অবস্থায়। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি এই রক্তাক্ত অবস্থায় কেন সালাত করলেন? তিনি বলেন, আমি দেখেছি হয়তো তাবেঈদের নেতা মানে প্রথম সাধ্য তাদের হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহকে যখন উনাকে প্রত্যাঘাত করা হয়েছিল, উনি রক্তাক্ত হয়ে এখানে এসে 2 রাকাত সালাত আদায় করেছেন। এই জন্য আমিও 2 রাকাত সালাত আদায় করি। তো আপনি কাঁদছেন না যে আমি কাঁদছি এই জন্য আমাকে শাস্তি দেওয়ার জন্য নয়। ওরা আমার সাথে জন্য বলছে, আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। আমার কষ্ট লাগতেছে যে আমি মালিক রহমতুল্লাহ তার ঘোড়া জিন্দিগিতে মদিনায় উনি কোনো যানবাহনে চলেন নাই, উনি হেঁটে হেঁটে চলতেন। তার বক্তব্য হল যে রাস্তা দিয়ে আল্লাহ রসুল হেঁটেছেন ওই রাস্তায় আমি যানবাহন দৌড়েছি, এই জন্য তিনি যানবাহন ঘোড়া পেটে উঠবেন। বলবে যে আমাকে তারা মারছে আপত্তি নেই, কিন্তু আমাকে ঘোড়ার পেটে উঠালে না। এটা হলো তার। তাহলে এই ইমামরা প্রতিরোধ করছেন কিনা, এটা ইসলামী আন্দোলন। তখনকার যেহেতু বাকি সব বিধানগুলো কিন্তু তাকে কোরআন দিয়ে চালায়, এই উমাইয়ারা আব্বাসীয়রা এরা বিধানগুলো সব কোরআনগুলো চালায়, সব বাকি আইনগুলো কিসের ছিল? কোরআন ছিল, সবগুলো কোরআন ছিল। শরীরের উপরে হাত কাটা হতো, জেনার ফাঁসি দেওয়া হতো, মানে বেবিচারের পানিতে অর্থাৎ ইসলাম যেগুলো হক জারি করতো সবগুলো তারা করতো, ওগুলো সব ঠিক আছে। খালি তাদের ক্ষমতা দখলটা এটা বৈধ পদ্ধতিতে ছিল না। এই জন্য তখনকার সমসাময়িককালের ইমামরা সেভাবেই এটার মোকাবিলা করতেন, তারা আন্দোলন করছে। তখন সংগঠিত কোন আন্দোলন করে ওঠে নাই। কথা বলছে তো, যেহেতু তখন তো ইসলামের রাষ্ট্র চলতেছে, মুসলিম রাষ্ট্র, তাদের আসা যাওয়াটা অবৈধ, এটাকে তারা তুলে ধরতেছে। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দেওয়া হলে যে আপনি প্রধান বিচারপতি হন, কেন হও না? উনাকে দাবি তার হইব না, আমি তো হব না। যেহেতু উনি হবেন বলে আমি যে প্রধান বিচারপতি হলে এই বাচ্চাকে খলিফাদের কথা শুনতে হবে, এখন তো আইন মতো প্রথম খলিফাদের কাছে নিতে হবে, তা আমি এটা তো পারবো না। তাতে আমি বলি কাজে না হয় না। তারা বললেন হইতে হবে, নয় জেলখানা দিতে হবে। উনার জেলখানা দেবেন, সেটা তাকে জেলখানায় 20 বার করে শহীদ করে দেওয়া। আব্বাসীদের আর বলবে মামুনুর রশিদ, সে মোতাজিলা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কোরআন সৃষ্ট কি সৃষ্ট নয়, তার কথা হলো কোরআন সৃষ্ট। আর আমাদের আমাদের কথা হলো, আমাদের আকীদা হচ্ছে না আল্লাহ যেমন সৃষ্ট নয়, আল্লাহর কালাম তেমন সৃষ্ট নয়। কালাম মূলত রাতার কথা রাতা, এটা একটা আরবি প্রবাদ, কিন্তু আল্লাহর কোরআনটা এটা সৃষ্ট নয়, এটা মাখলুক নয়। এটা আল্লাহ যেমন খায়, আল্লাহর কথাগুলো খায়, ওই দেখায়। এখন ইমাম আহমদ বলছে না এটা সৃষ্ট নয়, এই ধরনের মোতাবেলা করে এটা সৃষ্ট বানায়, তাহলে তারা নদীকে কথাটা ঘুরে দিতে পারে। ইমাম আহমদের হাম্বল রহমতুল্লাহ তার প্রতিবাদ করলেন, এটা হবে না। ইমাম হাম্বল রহমতুল্লাহ করে তার দড়ি 100 টাকা। এভাবে তিনি নির্যাতন সইতে সইতে
তিনি সাধারণ বরণ করেন, কিন্তু তিনি তাদের সাথে আত্মসমর্পণ এটাই আন্দোলন। এবং তিনি যখন সাধারণ করেন তার জানালায় তখনকার দুনিয়া যেখানে লোকসংখ্যা একেবারে কম, তার জানালায় 10 লক্ষ লোকের সমাগম, 10 লাখ লোক। আলহামদুলিল্লাহ। এভাবে তোমার সব যুগেই তোমার আন্দোলন উমাইয়াদের সময় হয়েছে, আব্বাসীদের সময় হয়েছে, ওসমানদের সময় তাদের একটা আলাদা বৈশিষ্ট্য ছিল, তারা আমাদেরকে বাগে রাখত। তাদের ওসমানী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওসমান সে ওসিয়তনামা লিখে দিয়ে গেছে যে তোমরা আলেমদের পরামর্শ রাষ্ট্র চালাবে না, এবং সে তার 10টা ওসিয়তনামা লিখে দিয়েছে। এই তুমি এগুলো খুব ঘুমাইতেছ, দুর্বল না, গরমে ঘুমাইছে, পার্শ্ববর্তী বাইরে তোমার একটু সহযোগিতা করবে। ঘুম তো এটা ন্যাচারাল জিনিস, মানবিক আসতে পারে, দুর্বলতা একটু পাশের একটু সহযোগিতা করবে, এটা বুঝে দিবে। ভাইবা বুঝাইতে পারবে, ফেন্সিতে বুঝে দিবে তোমার। আপনারা শুরু করে দেন, আমি একটু আসতেছি। আমি আপনার কাছে আসছি। তোমার এরপরে পরবর্তী পর্যায়ে আমরা পুরা আলোচনা করতে পারবো না। এই উপমহাদেশের আমরা কিছু ইসলাম আন্দোলনের ইতিহাস, যেহেতু আমাদের এই জামাত ইসলামের আন্দোলনটা কোন জায়গা থেকে শুরু হয়েছে এটা তোমাদের বুঝতে হবে, এটা তোমরা কথা অনেকে জানো। 1757 সালে বাংলার পরাধীনতা আন্দোলনের মাধ্যমে পুরো ভারতবর্ষ ইংরেজদের বিরুদ্ধে 100 বছর লাগে, পুরো ভারতবর্ষ তারা একসাথে নিতে পারে। 1757 সালে পলাশীতে মানে বাংলাদেশ পরাধীন হলো। 1857 সালে গিয়ে দেখেন মহীশূরের পতন 1897 শহীদ সুলতান ফতেহ আলী ওরফে টিপু সুলতান তার শাহাদাতের মাধ্যমে এই উপমহাদেশের পুরোটাই ইংরেজদের কবজা। পরবর্তীতে একটা নামকা অবস্থায় মোগলরা ছিল বাহাদুর শাহ, সে 1857 সালে চেতনার দিকে এসে পুরোটাই তারা দখল করে। যেদিন সম্রাট বাহাদুর জাফরকে নির্বাসন দেওয়া হয় সেদিন দিল্লির রাজপথে প্রায় 30,000 লোককে ফাঁসি দেওয়া হয় প্রকাশ্যে। থানা প্রহরকে প্রায় 28,000 লোককে ফাঁসি দেওয়া হয়, তার মধ্যে প্রায় 7,000-এর মতো আলেম ছিলেন। এই যে ওই স্বাধীনতা 47-এ যে স্বাধীনতা অর্জন হয়, এই স্বাধীনতার জন্য প্রায় 20 লাখ লোককে সাধারণ বরণ করতে হয়েছে, 20 লক্ষ লোক শহীদ হয়েছে। আর নির্বাসন জুলুম যে জুলুম তার তো কোনো হিসাবে নেই। যখন একেবারে ঘন অমানিসা ইংরেজরা পুরোপুরি যখন জগৎ পতন যখন বসে গেল, তখন এই জাতিকে মুক্ত করা যায় কিভাবে? তখন একজন আল্লাহ বান্দা হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ তিনি অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এসে তিনি কাজ শুরু করলেন। চিন্তা তিনি লিখনের মাধ্যমে জাতিকে জাগ্রত না করলে জাতিকে জাগ্রত করা সম্ভব। তার আন্দোলনের সূচনাটাই বল। তার ছেলে শাহ আব্দুল আজিজ দেহলভী মোটামুটি উনি শক্ত ভূমিকা রাখলেন। তরগিবে মোহাম্মদী নামে তিনি একটা আন্দোলন সৃষ্টি করলেন। শাহ আব্দুল আজিজ দেহলভীর মতো না, তিনি ফতোয়া দিলেন যে ভারতবর্ষে দারুল হক, এটা দারুল ইসলাম নয় দারুল হক, এটাকে পরিবর্তন করে দারুল ইসলাম করা আমাদের দায়িত্ব। কি কথা বোঝা গেছে?
শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ সে অনুপ্রাণিত হয়ে ইতিহাসে একটা আন্দোলন গড়ে উঠল সৈয়দ দেহলভী রহমতুল্লাহ নেতৃত্বে, এবং শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ ছেলে শাহ ইসমাইল শহীদ তাদের নেতৃত্বে একটা আন্দোলন গড়ে উঠল। তারা অলরেডি বর্তমানে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তবর্তী জেলা, এখন ইরাকিকে নাম নাম বদলে দিয়েছে তারা, এটা ছিল সুবাই সরহদ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। এখানে একটা ছোট্ট ইসলামী রাষ্ট্র তারা কায়েম করে হচ্ছে। এই রাষ্ট্রের বয়স ছিল মাত্র 2.5 মাস। কয় মাস? 2.5 মাস। এর নেতৃত্বে সৈয়দ আহমদ দেহলভী রহমতুল্লাহ। 1831 সালে এখানে একটা যুদ্ধ হলো। এখানে শিখরা এবং ইংরেজরা যৌথ আক্রমণ চালায়। কিন্তু দুর্ভাগ্যবশত মুসলমানদের মধ্যে কিছু গাদ্দার বিশ্বাসঘাতকতা করার কারণে সে যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়। বালাকোট, এটা ছিল 1831 সালে 6 মে। বালাকোটে সৈয়দ শাহাদাত বরণ করলেন, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ শাহাদাত বরণ করলেন, আর অনেকেই শাহাদাত বরণ করলেন। তারা যে আন্দোলনটা গড়ে তুলেছিলেন, আমরা পুরো ভারতবর্ষকে আপনি গড়ে তুলছিলেন, ওটা তাদের খলিফা ছিল। আমাদের অঞ্চলে ছিলেন, চট্টগ্রামে অঞ্চলে ছিলেন সুফি মোহাম্মদ রব্বুল রহমতুল্লাহ। নোয়াখালী ওই পেট নিয়ে বৈশালী ছিলেন মানাই মহম্মদ। ওই রংপুর থেকে ওই অঞ্চলপুর অঞ্চলের মানাকা আমাদের জোর করে এভাবে পুরো ভারতবর্ষকে তারা এভাবে বন্টন করে দিচ্ছে। তাদের মাধ্যমে তারা অর্থনৈতিক যোগানটা দিলেন, তারা পীর মুরিদ সিস্টেমে তারা করলেন, এবং যারা মুরিদ হবে তাদের প্রত্যেককে ওই যে ভাত রান্না করার সময় তাদের মুরিদদেরকে বলে দেওয়া হয়েছে, তোমরা যখন ভাত রান্না করবে চাউল যেগুলো রান্নার জন্য মানে পরিষ্কার করবে ওগুলো থেকে আলাদা দরকার নেই, ওই চাউল থেকে 101 মুষ্টি চাল আলাদা করে কলসিতে রেখে দিল। 1 মুষ্টি চাল, এটা যে হাত ধুয়ে চাল দেওয়া জন্য। তো সপ্তাহ শেষে 1 মুষ্টি পুরা অনেক চাল হতো। এই চালগুলো খলিফারা মানে তাদের মুরিদরা উঠে নিয়ে যেত, তুলে এগুলা বিক্রি করে তার পয়সা সব ওই সীমান্তবর্তী পাঠিয়ে দেওয়া হতো পুরো ভারতবর্ষ থেকে। এইভাবে এই যে আমাদের দেশে এখন কিছুটা উঠে গেছে, আমরা আমাদের মায়েরাও দেখছি মানে এরকম তার মুর্শিদারের প্রদর্শন ব্যবস্থা আমাদের দেশে ছিল। তো দেখছো না কেউ দেখছো? তো এইটা মুর্শিদার তারা রাখতেন, এটা কিন্তু অন্য হিসাবে ওই যে সিস্টেম সরকার চালু হয়ে গেছে। আর এটা তো ইতিহাস অনেকে না যে এই যে আমাদের কাছে খরাত নাকি, এটা মূলত চালু হয়েছে 1832 সালে আগে। অর্থাৎ দেহলভী আন্দোলনে যারা জড়িত ছিল, ওই বলে যে যারা মুজাহিদ তারা তো কাজ করার সময় না, তারা জেহাদে ব্যস্ত। এই জন্য বাকিদের দায়িত্ব হলো এদেরকে সহযোগিতা করা। তোমরা কেন হতে করবে? তো তোমরা যখন নতুন ধান আসবে তাদেরকে দাওয়াতি খাওয়াবে, কিছু হাজিয়া দিবে। বিভিন্ন সূত্র বের করলো, কিছু দোয়া দিয়া সিস্টেম বের করলো যে এগুলো করবে, করে হাজিয়া হাতে দিবে। তাহলে মুজাহিদের চলার ব্যবস্থা হয়ে গেল। মতো ডাক্তার ছিল মুজাহিদের চলার ব্যবস্থা হয়। তার আর্থিক যোগান দিতেন, অনেক টাকা শুরু করে। এখন 1871 সালে যখন তারা সামনে, তখন তো একেবারে বঙ্গুর শেষ আশাটাও নিবে গেল। তখন তার দেখলেন সৈয়দ দুজন সাগরের মানা কাছে মানে দলিলের মতো জানে মানা বই তারা সরি যোধামের মধ্যে কি শেষ নিগাম আচ্ছা লাগবে না তোমার, এটা লাগবে না তোমরা এখানে শুনে দেবো সমস্যা। তোমরা 110 ধরো না, আসো 110 আসো না জানি তো তোমরা মনোযোগ সহকারে শুনলে শোনা যাবে, ঠিক আছে না? লাস্ট টেবিল শুনে কি কি বন্ধ করতো? আচ্ছা সমস্যা এখন যেটা
তখন তারা দেখলেন যে এই জাতিকে যদি অমানুষের অন্ধকার থেকে তুলে আনতে হয় তাহলে জ্ঞানের কোনো বিকল্প নেই। তখন তারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে। তখন শুধু আলম দেওয়াবন্ধ নয়, ভারতবর্ষে তখন প্রায় 40টার মতো প্রতিষ্ঠা করা হয়। 40টা। এরা শুধু দেবনকে হাইলাইট করে। তখন সাহারনপুর, রামপুর, তারপরে যায় এলাহাবাদ, ভোপাল, মানে পুরো ভারতবর্ষে প্রায় 40টার মতো শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে তোলে, যে লোকদেরকে ওই শাহ ওলিউল্লাহ দেহলভির চিন্তাধারা, এই যে বিপ্লবের ধারাটা মূল সূত্রটা দিয়ে শাহ ওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলাইহি কে দিয়েছেন? শাহ ওলিউল্লাহ দেহলভি। এই ধারারই একটা অংশ আমাদের জামাত প্রতিষ্ঠাতা যিনি শাহিদ আবুল মদুই রহমতুল্লাহ আলাইহি, তিনি শাহ ওলিউল্লাহর চিন্তাধারার সমর্থক। তিনি সেই শাহ ওলিউল্লাহ দেহলভির চিন্তাধারাকে কাজে লাগে। শাহ ওলিউল্লাহ দেহলভি তোমরা জানো কিনা জানি না, উনাকেও তখনকার মৌলবীরা কাফির বলে বদুয়া দিয়েছে। উনি তখন ফার্সিতে একটা তফসিল লিখছিলেন, এটা আরবি থেকে ফার্সি কেন করা হলো, উনি কাপড়ে গেছে। তখন তো রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি, রাষ্ট্রীয় ভাষা কি ছিল? ফার্সি। এই কারণে ফার্সিতে লিখে এরা কথা হলো কোরআনকে অন্য ভাষায় অনুবাদ করা যাবে না, এই মৌলবী সাহেব বলছিল। অর্থাৎ দিনকে ওই মানে জাদুঘর মন্ত্রের মতো বানিয়েছেন। ওটার থেকে শাহ ওলিউল্লাহ দেহলভি উঠে নিয়ে আসেন না, স্ব ভাষায় যারা বুঝে তাদের সে ভাষায় কোরআনকে উপস্থাপন করতে হবে, ওই ভাষার লোকেরা যেন কোরআন যেন বুঝে সেই ব্যবস্থা করতে হবে। তো মৌলভী রহমতুল্লাহ সেই চিন্তাধারারই সমর্থনে তিনি 1932 সাল থেকে লেখা শুরু করলেন। একটা পত্রিকা, সে পত্রিকার নাম হচ্ছে মাসিক তর্জুমানুল কুরআন। এই পত্রিকায় আন্দোলন শুরু। এটাতে তাফসীরুল কোরআন যেটা তফসিল লেখা শুরু করলেন, হাদিস লেখা শুরু করলেন, লেখালেখি শুরু করলেন। 32 সাল থেকে 41 সাল পর্যন্ত দীর্ঘ 9 বছর লেখালেখির পরে তিনি একটা আবেদন করলেন যে এই কথাগুলো তো আমার একক কথা, এখন তো এইভাবে চলতে পারে না, একটা জমাত যদি না হয় তাহলে এই কথাগুলো জমিনে ছড়ানো যাবে না। তখন তিনি একটা আর্টিকেল লিখলেন তরুণ কোরআনে, এক সালেহ জমাত কি জরুরত হয়, এক সালেহ এটা বাংলা এখন বই তোমাদের একটি সত্যনিষ্ঠ দলের প্রয়োজন। এই বইটা হচ্ছে সে বইয়ের অনুবাদ, ঠিক মনে রাখবে, একটি সত্যনিষ্ঠ দলের। তখন তিনি ডাক দেওয়ার পরে পুরো ভারতবর্ষ থেকে মাত্র 75 জন মানুষ তিনি হায়দ্রাবাদে ডাকলেন। সেখানে লোকেরা মাত্র 75 জন। বাংলাদেশ থেকে তখন, বর্তমানে বাংলাদেশ থেকে তখন 2 জন গিয়েছে। বাংলা, এটা পুরা বাংলাতে এক বাংলা, এখান থেকে 2 জন গিয়েছিলেন। এই 2 জন ছিলেন এখানে, তার পুরো ভারতের প্রতিনিধিত্ব ছিল। আর সেখানে তিনি 1941 সালের 26 আগস্ট একটা দল কায়েম করেন, যার নাম হচ্ছে জামাত ইসলামী। তার নাম কি? কি তোমরা এখানে কি কথা বল? জামাত ইসলামী হিন্দ, এটার নাম ছিল কি? তো সেটা এই সময় এই বোমাদের যেমন এর আগে আর একটু আগেই 1928 সালে মিশরে ইমাম আর শহীদ সৈয়দ হাসান বান্না রহমাল্লাহ তিনি আরেকটি আন্দোলন সেখানে গড়ে তুললেন, ইখওয়ান, যার নাম দিলেন ইখওয়ান মুসলিম। তিনি এই চিন্তাধারা, তিনি তার চিন্তাধারা আর মানবতার চিন্তাধারা একেবারে সমকক্ষ, সমর্থক, একই তালে দুই দাঁড়ায়। অবশ্য আরেকটু এর আগে আফগানিস্তানের সৈয়দ জামালউদ্দিন আফগানি তিনি একটা ইসলামী মানে মুভমেন্ট পুরা না হলো ইসলাম বন্ধ করে তিনি আওয়াজ তুলছিলেন। তো এবং মিশরে ওনার সময়কাল ছিলেন মুফতি আব্দুহু, এটি জামালউদ্দিন আফগানি। তারা থিঙ্কার ছিলেন, কিন্তু তারা কোনো আন্দোলন গড়ে তুলতে সক্ষম হন। হাসান বান্না রহমাল্লাহ তিনি থিঙ্কারও কথাও বলছেন, আবার একটা আন্দোলনও করে তুলছেন। ঠিক ওই উপমহাদেশে মৌলানা মদুই রহমতুল্লাহ তিনি চিন্তাও দিয়েছেন,
আবার একটা আন্দোলনও করে তুলছে। শাহরুল্লাহ দেওয়ার কোনো সংগঠন তুলতে পারেন নাই। তার ছেলে তাজগিবে মোহাম্মদী একটা প্রতিষ্ঠা করলেও সে আন্দোলনটা 1831 সালে এসে ভেনিশ হয়ে গেছে। এটা এখানে আর এটা বেশি সুযোগ সুবিধা করতে পারে না। মোহাম্মদ তাই জন্য 1941 সালে জামাতে প্রতিষ্ঠা করলেন। তো সেই আলোকে ইসলামী আন্দোলন চলছে। আর তখন এই ছাত্র আন্দোলনটা যেটা তোমাদের ইতিহাস জানতে হবে, মানে এটা 1948 সালে এসে 47 সালে 48 সালে চিন্তা করা হলো, মনে বলেছে যে ছাত্ররা আর যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা একসাথে কাজ করলে কাজের বরকত কম হবে। এই জন্য ছাত্রদের জন্য আলাদা একটা উইং খুলে দেওয়া প্রয়োজন, যাতে করে ছাত্ররা ছাত্রদের মতো করে ইসলামী আন্দোলনের জন্য কাজ করতে পারে। তো এই সব 1948 সালে প্রথম একটা সংগঠন কায়েম করা হলো নাসরুল্লাহ খান আজিজ এবং জাফরুল্লাহ খান আজিজ তাদেরকে দিয়ে। এটার নাম ছিল ইসলামী জমিয়তে তালাবা পাকিস্তান। ইসলামী জমিয়ত তালাবা ওটা কেন? আচ্ছা সরি, এখানে মাত্র 47 সালে যখন দেশ স্বাধীন হয়, ভাগ হয়, তখন মোহাম্মদের লড়াই হায়দ্রাবাদ থেকে লাহোরে চলে আসে। তখন জামাত ইসলামী দুই ভাগ হয়ে যায়, জামাত ইসলামী হিন্দ এবং জামাত ইসলামী পাকিস্তান। জামাত ইসলামী হিন্দ এবং জামাত ইসলামী পাকিস্তান দুই জায়গায় কাজ করতে থাকে। আর এখানে আমির জামাত হন মোহাম্মদের লড়াই, ভারতে আরেকজন হন, তারা এইভাবে কাজ করতেছে। পরে এই জায়গায় আন্দোলন আরো অন্য কাশ্মীর, তারপরে তোমার মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতেও এটা এই জামাত ইসলামী শাখা করা হয়। এখন ভালো আছে। এই জন্য আর পৃথিবীর অন্যান্য দেশে জামাতের অন্য নামে, জামাত ইসলামী নামে না, অন্য নামে ইসলামী আন্দোলনের গোটা পৃথিবীতে প্রায় এখন প্রায় 133টার মধ্যে দেশে জামাতের সংগঠন আছে। তো ইসলামী জমিয়ত তালাবা পাকিস্তান এটা এই অঞ্চলে এসে পূর্ব তখন বর্তমানে বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তানে এটার নাম বাংলা নামকরণ করা হয় ইসলামী ছাত্র সংঘ। কি নাম করা হয়? ইসলামী ছাত্র সংঘ। এটার প্রথম সভাপতি ছিলেন রফি আহমদ ইন্দুরি। এরপরে প্রথম 2-3জন উর্দুভাষী সভাপতি ছিলেন। তারপরে প্রথম বাঙালি সভাপতি হচ্ছেন সৈয়দ মোহাম্মদ আলী ভাই, মানে বাংলাদেশি সভাপতি তিনি প্রথম কাজ শুরু করলেন। এবার ধারাবাহিকভাবে আসছে এখন গেল। এরপরে যখন 1971 সালে বাংলাদেশ হয়, তখন এটাকে আর ইসলামী ছাত্র সংঘ নাম রাখা হয়নি। মোহাম্মদিনও তার সাথে পরামর্শ করার জন্য গিয়েছেন আমাদের শহীদ মীর কাসেম রহমাল্লাহ, বলছে আমরা তো এটার নাম পরিবর্তন করতে চাই, এবার আপনার সাথে আছে না, বলছে তোমরা যেটা করছো এটা উত্তম কাজ করছো। মানে ইসলামী ছাত্র শিবির যখন নাম বলা আপনি নাম ব্যবহার করবো, আপনার এবার পরামর্শ দেবে যে তোমরা যেটা করছো এটা ভালো কাজ করছো, তোমরা এই নামে কাজ করো। ইসলামী ছাত্র শিবির এই নামে আমি দোয়া করবো তোমাদের জন্য। তখন তো জীবিত ছিলেন তিনি, ৭৭ সালে মাহমুদ জীবিত ছিলেন না, 1979 সালে। তো ইসলামী ছাত্র শিবির হচ্ছে সেই শাহ ওলিউল্লাহ আন্দোলনের ধারাবাহিকতার ফসল। এভাবে করে এই অঞ্চলটা বা পৃথিবীটা আন্দোলন থেকে কখনো খালি ছিল না, বর্তমানেও খালি নাই এবং আগামী দিনেও খালি। এই জন্য ইসলামী আন্দোলন তোমাদেরকে সর্বশেষ যে কথা বলবো, এই আন্দোলনের পিছনে অনেক রক্ত, অনেক খুন, অনেক মেধা অনেক গিয়েছে। যেগুলো ইসলামী আন্দোলন যেটা হয়েছে, এই ব্যাপারে তোমাদেরকে ইতিহাসগুলো মনে রাখতে হবে, পড়তে হবে। আমি সংক্ষেপে একটা 2-1টা মাত্র টাচ দিলাম, এটা তাহলে জানা না করতে। অর্থাৎ যুগে যুগে ইসলামী আন্দোলন হয়েছে, হচ্ছে, আগামী দিনও হবে। কখনো ছোট আকারে, কখনো বড় আকারে, কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে। যেমন তুরস্কে যে সানুসি আন্দোলন, যেটার পুরো যাবতীয় যেমন সাইদ নুরসি রহমাল্লাহ, এখানে এরকম বিভিন্ন দেশে কিছু পাল্লার বন্ধা তারা বিভিন্নভাবে সেই আন্দোলনের দ্বারা দায়িত্ব পালন করছে। তো বাংলাদেশে তোমরা এখন যারা সদস্য হিসেবে তোমাদের সৌভাগ্য, তোমরা রেডিমেড একটা সংগঠন পাই এক্সাম্পল, এটা আলহামদুলিল্লাহ বলবে না। এখন তোমাদের কাজ হলো এটাকে গতিশীল করা, আগামী দিনের জন্য তোমাদের নিজেকে তৈরি করা আর জাতিকে তৈরি করা। এই জন্য এই জনপদের এখন যারা মেধাবী চৌকোর ছাত্র যারা যেখানে আছে,
তোমাদের দায়িত্ব হলো সেগুলোকে তালাশ করে করে এনে। এখন তো একটা সুযোগ সুবিধা যেহেতু হয়েছে, এখন বিরোধিতার হার কমে গেছে। এখন তোমরা কোনো বাড়িতে গেলে, কোনো ছেলেকে কাছে গেলে কেউ আর এটা দূষণ মনে করবে না বা ভয়ও পাবে না। তোমরা দুই একটা পরিবার হয়তো আছে যারা একেবারে এ পরিবার, তোমরা যদি এখন ওই তাদের সাথে একটু দ্রুত হয়, এই সময়টা, এই সুযোগটা বেশি দিন থাকবে না। এখন এই কিছু কর্ম শুরু হয়েছে না, কিছু রয়েছে না বিভিন্ন জায়গায়, কিছুটা একটু তোমরা এখন যে অবাধে দেখতে পাচ্ছ, তোমাদের সম্পর্কে যে মানে জাতিগত হবে বিভিন্ন চ্যানেল থেকে একটু এখন প্রশংসা আছে না, কথা বলো না, ছাত্র শিবির সম্পর্কে একটা ভালো ধারণা সৃষ্টি হয়েছে না। এই সুযোগটা এখন তোমাদের কাজে লাগাতে হবে। তোমরা ওই যে আমরা এখন যোগ্যতা এখানে নির্বাচন কেন্দ্রীয় সিদ্ধান্ত, নাহলে আমরা এখানে তাকে নির্বাচন কাজ করাচ্ছি না। আমরা এখন শিবিরকে কাজ করাচ্ছি শিবির বানানোর জন্য। এখন তারা যদি ভোট কেন্দ্র ভিত্তিক এখন ওই কমিটি থাকে, এটার লাভ তোমাদের, তোমরা তো সবার কাছে যেতে পারো। আমরা ওদের দায়িত্ব দিয়েছি যে যখন জামাতের লোকেরা সহ ওই ভোট কেন্দ্র ভিত্তিক যত ছাত্র আছে সব ছাত্রের তালিকা করা হবে এবং কে কোন দল করে সেটাও চিহ্নিত করা হবে। করার পরে শিবিরকে ওরা সবগুলো ধরে দিবে যে একে তুমি শিবিরের দাওয়াত। এই কথা বুঝছো? এই জন্য আমরা এটা ভোটের কাজ না। এখন যারা তোমাদের কেন্দ্রীয় সংগঠন এখন একটা দৃশ্যগত ভিন্ন কথা, যারা নির্বাচন এবং সংগঠনকে আলাদা করে ওরা হচ্ছে বেকুব আহমক। যারা নির্বাচন সংগঠনকে আলাদা করে তারা হচ্ছে বেকুব আহমক। কি জন্য? আচ্ছা তুমি সারা মানে পানি খাড়ি শেষ করলে, এখন মাছ ধরার সময় হয়েছে, এখন কাদাতে নামতে হবে, মানে জাপটা যেতে হবে। এখন আমি তো কাদাতে নামতে পারবো না, মাছও ধরবো না, কি মাছ ধরা হবে? আর বলে না এখন তো রাতে 10টা হয়ে গেছে, আগামীকাল সকালে মাছ ধরবো, মাছগুলো থাকবে? খাড়িতে কোনো মাছ থাকবে? এখন মাছ ধরার সময় ধরবে যে না আমি এটাতে নেই। এখন আমি বর্তমান বাংলাদেশের ইসলামী আন্দোলন, আমাদের ইসলামী আন্দোলনের স্থায়ী কর্মনীতি এটা পার্মানেন্ট ওয়ার্ক অফ পলিসি। আমরা নিয়মতান্ত্রিক পন্থা এখানে বিপ্লব করি, আর নিয়মতান্ত্রিক পন্থার মাধ্যমে হচ্ছে নির্বাচন। এই কথা বুঝে আসছে? আচ্ছা নির্বাচন করতে মানুষ লাগবে না, না লাগবে না? মানুষ ওগুলো আনে রাখবে কোথায়? বান্ড লাগবে না, বান্ড সংগঠন। তাহলে আলাদা কেমন হলো? নির্বাচনে মানুষ লাগবে, সে বান্ডগুলো নিয়ে এসে রাখবো কোথায়? রাখবো তো সংগঠনে। ছাত্ররা ছাত্রদের বান্ডে রাখবে, ছাত্রীরা ছাত্রীদের বান্ডিতে রাখবে, মহিলাদের মহিলাদের বান্ডতে রাখবে, পুরুষরা পুরুষের বান্ডে রাখবে, শ্রমিকের শ্রমিকের বান্ডে রাখবে। সবগুলো পরে কোন জায়গায়? এক জায়গায়। এই কথা বুঝে আসছে? তো তোমাদেরকে এখন তোমরা কি এভাবে কাজ করতে রাজি আছো? আচ্ছা সদর, আমি পরিচয় শেষ করেছি যেহেতু আমার সময় শেষ। সদর উপজেলার যারা যারা আছে তারা একটু দাঁড়ান। আচ্ছা এক কথা বলে না, তাহলে আমি ওদিক থেকে আনি ফাজিলপুরের তারা হাত করো, ফাজিলপুর হাত করো। 2, 4, 6। আচ্ছা নামা, বসো তোমরা 6 জন ভাইলা, বসো বসো। আর বাকিটা আমার নেবো না, খাও 6 জন বসো। এরপরে আসো সরুয়া। না না যা তুলিও না, সরুয়া তাদের বাড়ি তারা নাই, একজন নাই, সরুয়া নাই। আচ্ছা তারপরে হলো লেমুয়া, লেমুয়া বাড়ি 1 জন, বসো। 2 জন নেই, আচ্ছা বসো। তারপরে ধরিয়া 2 জন, বসো। তারপরে হচ্ছে মুরবি, না মুরবি 2 জন তুলি, 2 জন। আচ্ছা হাত নামা, বসো। কালীদহ, কালীদহ নাই। তারপরে বালিগাঁও নাই, ও বালিগাঁও, ও 2 জনের। তারপরে আসো সরিষাদি নাই, ধর্মপুর 1 জন, কাজিরবাগ 1 জন, কাজিরবাগ 2 জন।
না এটা দরকার নেই কাজীবাগ বাড়ি দুজন না আজ বসা একজন বসো তারপরে আমাদের বাকিরুল্লাহ কর্মনিয়ন সরি বরাদনগর কত দুজন ও তিনজন আছে তোমরা তিনজন কর্মনিয়ন ও ফাংশন দিয়ে রয়েছে দেখছো ফাংশন দিয়ে তিনজন